মুহূর্তে জাতিসংঘের সদস্য কতগুলো দেশ? এখনো 200 পার হয়নি, কিংবা 200 ঘরে যায়নি, হয়তো খুব শিগগিরই যাবে। কিন্তু এই যে এতগুলো দেশ পৃথিবীতে, স্বাধীন দেশ যারা জাতিসংঘের সদস্য, তারা স্বাধীনতা পেয়েছে বলেই তো জাতিসংঘের সদস্য। কিন্তু আজকে যে দেশের, যে চ্যানেলের, যে স্টুডিওতে বসে এই অনুষ্ঠান করছি, এমন একটা বিশেষ দিনে সেই জাতির স্বাধীনতার আনন্দ 2 দিন। একদিন 26শে মার্চ, আর আজ আমাদের বিজয় দিবস। 2টো দিন আমরা সমগ্র জাতি, সারা পৃথিবীতে বাঙালি যে যেখানে থাকি, আমরা উপভোগ করি, অনুভব করি আমরা স্বাধীন, আমরা বিজয়ী একটি জাতি। আমরা সেই জাতি যে জাতি মুক্তিযুদ্ধ করে একটি দেশকে স্বাধীন করেছে। এদেশের যারা নাগরিক, এদেশের যারা বাসিন্দা, যারা বলে তাদের হৃদয়ে বাংলাদেশ, তাদের গর্ব করার মতো, অহংকার করার মতো অনেক অনেক কিছু রয়েছে। সেই গর্বগুলো, সেই অহংকারগুলোর কথা আজকে আমরা আরো একবার নতুন করে আলোচনা করতে চাই। আমি জানি যেখানে আলো সেখানেই অন্ধকার, আলোচনা থাকলে সমালোচনা হতেই পারে। সুতরাং সেই সব দিক নিয়ে আমরা কথা বলবো, এবং কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমার বাম পাশে যিনি রয়েছেন, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, যিনি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের উপাচার্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ, অনেক অনেক পরিচয় তার। আর আমার ডান পাশে যিনি রয়েছেন, মাহবুব জামিল। টেলিভিশনের দর্শকরা অনেক বছর ধরে তাকে টেলিভিশনের পর্দায় নানাভাবে দেখেছেন। তিনি একটি বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এবং তিনিও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। এই দুজনকে নিয়ে আমরা আজকের তৃতীয় মাত্রা বাংলাদেশের ঢাকার চ্যানেল আয়ের তেজগাঁয়ের স্টুডিওতে সাজিয়েছি। কিন্তু আমি জানি আজকে এই মুহূর্তে বিজয়ের আনন্দ, এবং যে কথাটা বলেছি বাংলাদেশ নিয়ে আমাদের অনেক অহংকার, অনেক গর্ব, যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরও আজকের অনুষ্ঠান দেখতে গিয়ে অনেকবারই মনে হতে পারে, হ্যাঁ, আমি সেই দেশের বাসিন্দা, আমি সেই ভাষায় কথা বলি যেটা নিয়ে সত্যি সত্যি আমি গর্ব করতে পারি, অহংকার করতে পারি। আমি জামিলুর রেজা চৌধুরীর কাছ থেকে প্রথম এরকম একটা কথা আপনাদের জানাতে চাই। এই উপমহাদেশে আজকে যে আমরা আইপ্যাড কিংবা প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন, যেটার কম্পিউটারই একটা সংস্করণ, এই উপমহাদেশে প্রথম কম্পিউটার ঢাকা শহরে স্থাপিত হয়েছিল। আমি কি কথাটা ঠিক বলছি? জি, আপনি ঠিকই বলেছেন। 1964 সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে প্রথম ডিজিটাল কম্পিউটার, দ্বিতীয় প্রজন্মের, তখন তো মেইন ফ্রেম ছিল, বর্তমানের মতো এই ল্যাপটপ, টেবিল টপ, নোটবুক এই ধরনের কম্পিউটার ছিল না, বড় কম্পিউটার। তা আমাদের এই অঞ্চল, তখন তো আমরা পাকিস্তানের অংশ, পূর্ব পাকিস্তান। 1964 সালে, মানে আজ থেকে 50 বছর আগে, প্রথম দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার এই ঢাকাতেই স্থাপিত হয়। এটা একটা বিরাট আমাদের জন্য অর্জন ছিল, এবং সেটা স্থাপিত হয় তখন বলা হতো আণবিক শক্তি কমিশন। বর্তমানে ওরা নাম বদলে অ্যাটমিক এনার্জি ইংরেজিতে ঠিকই আছে, এখন পরমাণু শক্তি কমিশন। এবং এটার মূল উদ্দেশ্য ছিল যে গবেষণা, পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীরা এটা দিয়ে ব্যবহার করবেন। এটা একটা বিরাট অর্জন ছিল। এই প্রতিষ্ঠানের সঙ্গে ডক্টর ওয়াজেদ অনেকদিন জড়িত ছিলেন। এটা উনি পিএইচডি করে আসেন। এর আগে প্রথম জড়িত ছিলেন হানিফউদ্দিন সাহেব। উনি কয়েক বছর আগে মারা গেছেন। MIT থেকে ওনাকে স্নাতকোত্তর একটা বোধহয় সার্টিফিকেট ডিপ্লোমা করে আসছিলেন। ডক্টর ওয়াজেদ মিয়া পরে ঢাকা সেন্টারের ডাইরেক্টর হন। বাট আগে এই কম্পিউটারটা আসার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তারা এটা ব্যবহার করা শুরু করে। আমি তখন কিন্তু দেশের বাইরে। জি, আমি ফিরে আসলাম 1968 সালে ইংল্যান্ড থেকে আমার পোস্ট গ্রাজুয়েট
শিক্ষা ডিগ্রি নিয়ে আসলাম। ততদিনে আমি বুঝে গেছি, আমার পিএইচডি থিসিসের একটা বিরাট অংশ ছিল যে কম্পিউটার নিয়ে কাজ করা। যদিও উচ্চ ইমারত ডিজাইন বা ডিজাইনে কীভাবে কম্পিউটার কাজে লাগানো যায়, তখনই আমি বুঝেছি যে ভবিষ্যৎ মানে প্রকৌশলের প্রত্যেকটা ক্ষেত্রে কম্পিউটার একটা বিরাট ভূমিকা পালন করবে। আসার পরে আমি এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রোগ্রামিং কোর্স ইন্ট্রোডিউস করে পড়ানো শুরু করি। আমাদের তখন কম্পিউটার ছিল না, তখন আমি প্রোগ্রামিং কোর্স পড়াতাম আর ছাত্রছাত্রীদের নিয়ে যেতাম অ্যাটমিক এনার্জি কম্পিউটারে তাদের প্রোগ্রাম যে লিখলো সেটা চালানোর জন্য। সেই কম্পিউটারের আকৃতি কত? এটা একটা ধরেন 20 ফিট বাই 30 ফিট একটা কক্ষ পুরাটা অকুপাই করতো। ক্ষমতার দিক থেকে এই এখন সবার পকেটে যে মোবাইল ফোনে তো কম্পিউটিং ক্যাপাবিলিটি আছে, জি, তার চেয়ে হয়তো 1000 গুণ কম ক্ষমতা সম্পন্ন, কিন্তু একটা বিরাট কক্ষ জুড়ে বিভিন্ন কম্পোনেন্ট, এটার টেপ ড্রাইভ, তারপরে ড্রাম ড্রাইভ, আপনার কনসোল প্যানেল, বিরাট বিরাট সব। তার জন্য আবার কন্ট্রোল এনভায়রনমেন্ট, পরিবেশটা, এয়ার কন্ডিশনার সব মিলে টিলে একটা বিরাট রুম লাগতো, এবং এটা পরিচালনার জন্য অনেক লোকজন লাগতো। কিন্তু ক্ষমতার দিক থেকে বর্তমান কম্পিউটার অনেক দুর্বল ছিল। দুর্বল, কিন্তু সেই সময়কার জন্য IBM 1620 মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পপুলার কম্পিউটার। যদিও এরপরে কয়েক বছর পরে আরো উন্নত কম্পিউটার আসা শুরু করেছে। সেটাই আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে ঢাকা শহরে এই উপমহাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয়েছিল। আজকে আমাদের বিজয় দিবসের যখন আমরা পালন করছি 2014-তে, তখন আপনার কি মনে হয় কম্পিউটারের ব্যবহারে আমরা কতটুকু এগিয়েছি? আমি প্রথমেই যেটা আপনি শুরু করেছিলেন যে এই যে 16ই ডিসেম্বর, বর্তমান প্রজন্ম যারা শ্রোতা দর্শক অনেকে আছেন তারা চিন্তা করতে পারবেন না যে 1971-এর 16ই ডিসেম্বর একটা ছিল উৎকণ্ঠা, যে ঢাকার বাইরে অনেক শহর তখন মুক্ত এলাকা হয়ে গেছে। ঢাকায় পাকিস্তানিরা, বিশেষ করে জেনারেল নিয়াজি তখন বলবো যে আস্ফালন বলে যে লাফালাফি করছেন যে আমরা বিনা যুদ্ধে এটা এই সারেন্ডার করব না। খুবই টেনশনে ছিল সবাই যে কথাবার্তা হচ্ছে এখানে তারা সারেন্ডার করবে। তো 16ই ডিসেম্বর ওই দিক থেকে দেখতে গেলে সকাল পর্যন্ত সবাই ঢাকাবাসী বিরাট উৎকণ্ঠার মধ্যে ছিল। তারপরে 10:30টার দিকে খবর আসা শুরু করলো যে না, সারেন্ডার টার্মস মোটামুটি এগ্রিড, এখন পাকিস্তানিজ আর গোয়িং টু সারেন্ডার। এটা যে একটা বিরাট, মানে আমি বলবো যে সারা দেশের জন্য, দেশবাসীর জন্য, এবং যারা বাংলাদেশি যারা বিদেশে ছিল তাদের জন্য একটা বিরাট যে সুখবর বলবো, একটা বিরাট অর্জন। এটা আমরা তো এখনো স্মরণ করে যাচ্ছি। জি। তো আপনি যেটা বললেন যে তথ্য প্রযুক্তির দিকে যদি দেখি যে আমাদের অগ্রগতি হয়েছে, কিন্তু প্রথম কয়েক বছর স্বাধীনতার পরে তো আমরা পুনর্নির্মাণ এগুলোতেই ব্যস্ত ছিলাম। অবকাঠামো ভেঙে গেছে, সব কিছু করা। এই কম্পিউটার খুব বেশি একটা আমরা আগাতে পারি নাই। কিন্তু সম্প্রতি আমি বলবো যে গত 15-16 বছরে অনেক অগ্রগতি হয়েছে। আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি ছিল না, 1996 সালে সেটা হলো। কম্পিউটারের দাম অনেক কমে গেছে, মানে বিশ্ববাজারেও কমেছে, তার বাংলাদেশেও কমেছে। কারণ আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে চাই, মানুষ যে এটাই সবকিছু প্রযুক্তির সাহায্য নেবে সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। সবচেয়ে যেটা উল্লেখযোগ্য যে তরুণ প্রজন্ম, জি, যেটা বাংলাদেশে কিন্তু জনসংখ্যার একটা সিংহভাগ এখন তরুণ প্রজন্মের, বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু তথ্য প্রযুক্তি সম্বন্ধে খুবই ইন্টারেস্টেড এবং এগিয়ে আসছেন। এবং সরকারও সেদিক থেকে অনেক পদক্ষেপ নিচ্ছে কিভাবে তথ্য প্রযুক্তি শিক্ষাঙ্গনে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেওয়া যায়। আরেকটা হলো সেবা। তথ্য প্রযুক্তি ব্যবহার করে যেটা বর্তমানে যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে যে সারা দেশ তো কানেক্টেড হয়ে গেছে, যদিও থ্রু মোবাইল নেটওয়ার্ক, স্পিড একটু কম, কিন্তু সবাই এখন ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছে দেশের যে কোনো জায়গা থেকে। এটা ব্যবহার করে এখন সারা দেশে তথ্য সেবা কেন্দ্র, সরকারও এগিয়ে আসছে, কিছু বেসরকারি প্রতিষ্ঠানও এগিয়ে আসছে। সুতরাং যে কোনো তথ্য সারা বিশ্বের যদি কেউ আহরণ করতে চায়, এটা শিক্ষার্থী হোক, ব্যবসায়ী হোক, সেটা পাচ্ছে।
আরেকটা হলো যে সরকারি সেবা নিতে হলে এখন আর কষ্ট করে সেই অফিসে গিয়ে ধর্ণা দিতে হয় না, ইন্টারনেট ব্যবহার করেই এই যেগুলো কেন্দ্রগুলো আছে সেখানে গিয়েও অনেক কিছু কাজ করা যাচ্ছে সরকারি সেবা। সেই দিক থেকে আমি বলবো যে গত কয়েক বছরে আমাদের এই ডিজিটাল বাংলাদেশের যে লক্ষ্য সেটা অর্জনে আমরা অনেক এগিয়ে গেছি। যারা মাহবুব জামিল, আপনার অনেক পরিচয় আমি দিয়েছি, দর্শকরাও জানে, কিন্তু একটা অনেক বড় পরিচয় যে আপনি বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে, বাংলাদেশ টেলিভিশন জগতের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত। আর টেলিভিশন নিয়ে বলতে গেলে অনেক কিছু বলার সুযোগ আছে, আলোচনা সমালোচনা সব কিছু সুযোগ আছে। কিন্তু আপনাকে আমি যে কথাটা বলতে চাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে 16 তারিখ নিয়ে আমরা 16 বছরে চ্যানেল আই, 16 তারিখ আমাদের বিজয় দিবস, এই নিয়ে আমরা অনেক কথা বলেছি। আজকেই আরো একটা তথ্য পেয়েছি যে এই দেশে বেতার শুরু হয়েছিল প্রথম 16 তারিখেই, সেটাও ছিল 16 ডিসেম্বর, এবং আমরা 75 বছরে পা দিয়েছি। তো সেটাকে মনে রেখে আমরা যে কথাটা আপনাকে বলতে চাই যে উপমহাদেশের প্রথম কম্পিউটার যেমন ঢাকায় স্থাপিত হয়েছিল, উপমহাদেশের প্রথম টেলিভিশন স্টেশনও কিন্তু এই ঢাকা থেকে যাত্রা শুরু করেছিল। সেই যাত্রা শুরু থেকে আজকে পর্যন্ত টেলিভিশন, এখন আমরা বলি যে একটা অত্যন্ত শক্তিশালী গণমাধ্যম, সেই মাধ্যমের সঙ্গে যুক্ত থেকে এটাকে কিভাবে আপনি দেখছেন? হ্যাঁ, এটা ঠিকই যে 1964 সালে যখন এই টেলিভিশন শুরু হলো উপমহাদেশের প্রথম, এবং আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে যে কি উত্তেজনক মুহূর্ত, আমি একটু অতীতের নিজের স্মৃতিটুকু বলে নিই আর কি। হ্যাঁ, আমি বলেছি আমাদের অহংকার গর্ব নিয়ে কথা বলবো, এবং সমস্ত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা হলে একটা টেলিভিশন দেওয়া হলো 24 ইঞ্চি সাদা কালো। ওই অডিটোরিয়ামের মধ্যে সবাই আমরা, কি দেখবে, 5টার সময় শুরু হয়ে প্রথম দিন ছিল মাত্র 1.5 ঘন্টা চলবে। আমরা একদম পিছনে বসে আছি, কেউ সামনে যাওয়ার চেষ্টা করছি, কিছুই দেখতে পাচ্ছি না। তো সেই যে কি উত্তেজনা, আর সেই সাথে সেই ভয়ঙ্কর একটা, আমি ভয়ঙ্কর শব্দটা উচ্চারণ করলাম, যে আনন্দকে অনেকভাবে প্রকাশ করা যায়, যে আমরা সমগ্র উপমহাদেশের মধ্যে, এবং এটা নিঃসন্দেহে স্বীকার্য যে ভারত একটা বিরাট দেশ, সেই দেশও করেনি আমরা টেলিভিশন, এবং পশ্চিম পাকিস্তানেও করেনি। পশ্চিম পাকিস্তানে তার কয়েকদিন পরে লাহোরে প্রথম উদ্বোধন হয়, 2-3টে স্টেশনের মধ্যে, ঢাকায় প্রথম, তারপর লাহোরে, তারপরে করাচিতে। এইভাবে শুরু হলো। আমি নিজেও জড়িত ছিলাম, যে কথা বলা হয়েছে। টেলিভিশন একটা বিপ্লব এনেছিল আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক জগতে। কারণ এই যে দৃশ্যমান একটা রেডিও ছিল বহু বছর ধরে, কিন্তু সেখানে মানুষ দেখতে পেত না শিল্পীকে বা যে কোনো অনুষ্ঠানকে। এই যে দেখার সুযোগটা এলো, তার ফলে হয়ে গেল কি একটা সাংস্কৃতিক বিপ্লব বলতে গেলে, যে প্রত্যেকেই কে কীভাবে চমৎকার করে অনুষ্ঠান করতে পারে। বিশেষ করে নাটকের ক্ষেত্রে যেভাবে উত্তরণ ঘটেছিল, কারণ আমাদের একটা নৈতিক দুর্বলতা ছিল যে কলকাতা গেলে সবাই নাটক দেখতো, ওখানকার নাটক অত্যন্ত আকর্ষণীয় সব দিক থেকে, গুণগত মানে, অভিনয়ের দিক থেকে, সব দিক থেকে। এই টেলিভিশনে এসে যখন সপ্তাহে তখন একদিন নাটক যেত 1 ঘন্টার, এইটাতে যতটুকু সম্ভব যান্ত্রিক ব্যবহার এবং সেই সাথে ক্যামেরা ব্যবহার, পরিচালকের প্রত্যেকের চেষ্টা কি করে এটাকে মানসম্মত এবং গ্রহণযোগ্য করে যে একটা বিশাল সংখ্যক নাটক লেখার জন্য বা নাটক নিয়ে পরীক্ষা করার জন্য যে এগিয়ে আসলো, এটাই কিন্তু পরবর্তীতে আমাদের নাট্যধারায়, মঞ্চনাটকেও তার একটা প্রভাব এসছে। আমরা ভাবতে পারি না সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশনে, সেই সময় সাদা কালো টেলিভিশনে একটা অনেক সুযোগ কম ছিল, এখনকার মতো ছিল না। তারপরে যেগুলো নাটক হয়েছিল সেটা এখন ভাবা যায় না। এই সামগ্রিকভাবে টেলিভিশন আমাদের, যেটা একই শব্দ বারবার আমার বলা হচ্ছে, যে একটা সাংস্কৃতিক বিপ্লব এনে দিয়েছিল। সাথে সাথে এটাও হয়েছিল কি, যে আমাদের বাঙালিদের একটা দিক আছে যে আমরা পড়াশোনায় তো অনেকে ভালো, কিন্তু ঠিক ওই বক্তব্য যখন প্রকাশ করতে চাই মঞ্চে গিয়ে তখন পারি না। এই টেলিভিশন মাধ্যম কিন্তু সেটাও প্রচুর তরুণদেরকে এবং যারা মধ্যবয়স্ক বয়স্ক তাদেরকে একটা সুযোগ দিয়েছিল কথা বলার। আমি তরুণদের জন্য জাতীয় বিতর্ক প্রতিযোগিতার কথা, জাতীয় বিতর্ক প্রতিযোগিতা হয়েছে,
একটি বিখ্যাত অনুষ্ঠান ছিল তখন, আব্দুল মতিন, আমি বহু বছর এখানে প্রফেসর আব্দুল মতিন করতেন একটা ধাঁধার, না প্রফেসর আব্দুল মতিন করতেন সাধারণ জ্ঞান ধাঁধা, ধাঁধার অনুষ্ঠান। আর জাতীয় বিতর্ক প্রডিউসার ছিলেন বেলাল বেগ। আমি এটার বিচারক মণ্ডলী একদম 73 থেকে বহু বছর ছিলাম। সবচেয়ে ইন্টারেস্টিং হলো যারা তখন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করতে আসতো 73, 74, তারা কিন্তু এখন দেখি যে বিভিন্ন পেশায় খুব প্রতিষ্ঠিত, যারা অনেক পেশায় দেখা হয়, অনেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পত্রিকার সম্পাদক, ব্যাংকের প্রধান নির্বাহী, এবং খুবই পপুলার। তো আপনি যেটা বললেন যে নাটক যেটা, যে তখন তো স্টুডিও ছিল, তখনকার ডিআইটি বর্তমানে রাজক ভবনের নিচের তলায়, খুবই সীমিত টেকনিক্যাল ফ্যাসিলিটি, তার মধ্যে চিন্তা করে এরকম স্টুডিও চিন্তা করা যায় না, তখন রেকর্ডিং ফ্যাসিলিটিও ছিল না। সো সমস্ত কিছু আমি সেটা বলতে চাচ্ছি যে একটা যে বিপ্লবের মতো, এবং একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু তো শিক্ষা দেওয়া হয় না, শুধু তো একটা কলকারখানা কোনো হয় না, মানসিক যে পরিবর্তনটা সেইটা, এবং সেটা প্রকাশের একটা মাধ্যম হয়েছিল। আজকে যেমন অহংকার লাগছে যে 16 বছরে পদার্পণ করেছে চ্যানেল আই, সেখানে যেমন অসংখ্য মানুষ আসছে, তরুণরা আসছে, যোগ দিচ্ছে, এবং এই যে একটা ভিজুয়াল মিডিয়ামের সুবিধাটা, সে যেমন নিজেকে দেখাতে পাচ্ছে, তেমনি বিরাট সংখ্যক দর্শক তারা দেখতে পাচ্ছে, এবং ওই দেখার মাধ্যমে সে নিজেকে তৈরি করতে পারছে। এটা হচ্ছে টেলিভিশনের বিরাট কৃতিত্ব। আমি এই সাথে একটা যোগ করে আমার একটা আজকে 16 দিবসে বলতে ইচ্ছা করছে, আমি অহরহ এখানে ওখানে বলি যে অনেকে আপনার সমালোচনাকে অনেক কিছু করতে পারিনি, কিন্তু আমার একটা ভালো লাগে যে আমি আমার যেটুকু যাতায়াত আছে বা যেটুকু বন্ধু বান্ধবের সম্পর্কে শুনি, আজকে যুক্তরাষ্ট্রে ছোট বা বড় এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে একজন বাঙালি বা বাংলাদেশি অধ্যাপক নেই, এবং বহু বিশ্ববিদ্যালয়ে প্রধান জায়গায় প্রফেসর আছেন, ডিপার্টমেন্ট হেড আছেন। এটা যে কত বড় আমাদের অর্জন বাংলাদেশের জন্য, এটা আমি ভাবতে করতে পারি যে পৃথিবীতে যত বড় বড় মেডিকেল কলেজ রয়েছে সেখানেও কিন্তু আমি শুনেছি যে বাঙালি ডাক্তার রয়েছে। আমি সম্প্রতি গোল্ড কোস্ট থেকে আসলাম, অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল বা সরকারি হসপিটাল, সেটা চিফ কার্ডিওলজিস্ট হচ্ছে আমাদের বাংলাদেশি, এবং অত্যন্ত তরুণ বলবো না, মধ্যবয়স্ক, বোধহয় 45 বছর বয়স হবে না, এবং তার সাথে আর বাকি অস্ট্রেলিয়ানরা কাজ করছে। যেদিন পরিচয় হলো, তার বাসা আমাকে নিয়ে গেল, আমার বুকের ভিতরে একটা অদ্ভুত আলোড়ন হলো যে আমি আমার দেশের এই বিদেশে সে চিফ কার্ডিওলজিস্টের দায়িত্ব পালন করছে। এটাও আমাদের বিরাট অর্জন। আমি একটু আরেকটা আপনার কথার সাথে যোগ করতে চাই, বা আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি যে টেলিভিশনে যে কথাটা বলেছেন, যে এই যে টেলিভিশন ছোট্ট একটা স্টুডিও, আপনি ডিআইটির কথা বলেছেন, আপনি বলেছেন একটা বিপ্লবের মতো। আসলে কিন্তু যে কথাটা, আমাদের যা কিছু আছে সেটুক নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, না হলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। তো যা আছে তার বাইরে তো আর কিছু পাবো না। টেলিভিশন কিন্তু একটা বড় প্রমাণ যে ডিআইডির ওই ছোট্ট স্টুডিও, আমি একটু ছোট স্টুডিও বলে না, সবচেয়ে মজার ব্যাপার ছিল আজকে যেমন রেকর্ড করা যাচ্ছে, তখন তো কোনো রেকর্ডিং ছিল না, একবারে সোজাসুজি প্রত্যেকটা অনুষ্ঠান, সে ধাঁধা হোক, নাটক হোক, আলোচনা হোক, যা কিছুই লাইভ প্রোগ্রাম হতো ওই ছোট স্টুডিওর মধ্যে। এবং কিভাবে একটা অনুষ্ঠান শেষ হয়েছে, হয়তো তখন তো অত বিজ্ঞাপন ছিল না, 2 মিনিটের এদিকে ওদিকে দৃশ্য দেখিয়ে তার মধ্যে তাড়াতাড়ি ঢুকিয়ে চেয়ারে বসিয়ে দিয়ে শুরু হয়ে গেল অনুষ্ঠান, ক্যামেরা সব সামনে। এটাও একটা বিরাট ব্যাপার ছিল। কিন্তু কারণ এর সাথে আসলে সবকিছুর সাথে কি ছিল, জগতে উৎসাহ, উদ্দীপনা, মানুষের সৃজনশীলতা, যেটা আপনারা বলছেন, সেগুলো মিলিয়েই কিন্তু আমরা দর্শকদের কাছে নিয়ে গেছি অনেক অনেক বড় অনুষ্ঠান নিয়ে। তা এই যে এখন এই মুহূর্তে আপনারা তরুণ সমাজকে কিভাবে দেখছেন, তাদের মধ্যে কি উৎসাহ দেখছেন, উদ্দীপনা দেখছেন, কিংবা কোনো তাদের আগ্রহ দেখছেন কিনা? এখানে আমি একটু বলে নিই, তারপর জামিলুর জ্যোতি সেবার আরো বিশদভাবে বলতে পারবেন, কেন তিনি বিশ্ববিদ্যালয়ে জড়িত, সারা জীবন অধ্যাপনা করেছেন। আমার দুঃখের দিকটা যেটা হচ্ছে, কেন জানি মনে হয় আমাদের শিক্ষার মান ক্রমাগত যেন কমে যাচ্ছে। আমরা পাশ করার হার বাড়াচ্ছি, কিন্তু মানের দিকে নেমে যাচ্ছে। এখন যখন কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সাথে কথা বলি, তার মধ্যে আমি গভীরতা পাই না, মানে শিক্ষার গভীরতা বা জ্ঞানের গভীরতাটা, এই দিকটা ভাবা দরকার। কিন্তু উল্টো দিকে হচ্ছে যে তার মধ্যেও
একদল বেরিয়ে আসছে। যারা বেরিয়ে আসছে তাদের আগ্রহ, তাদের উদ্দীপনা, তাদের প্রচেষ্টা সব কিছু আছে, কিন্তু যদি সেই মানের দিকটাকে আমরা ভাবতাম তাহলে বোধহয় এই তরুণরাই আমাদের দেশকে এবং বহির্বিশ্বেও আরও বিশালভাবে তাদের শক্তিটা দেখাতে পারত, তাদের মেধাটাকে প্রকাশ করতে পারত। এটা আমার কাছে কিছুটা দুঃখজনক মনে হচ্ছে একদিকে, আমার আনন্দজনক মনে হচ্ছে যে এতগুলো বিশ্ববিদ্যালয়, যেমন 71 সালে আমাদের বিশ্ববিদ্যালয় ছিল, সরকারি বিশ্ববিদ্যালয় 3টে, চট্টগ্রাম 4টে, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী আর জাহাঙ্গীরনগর। আজকে প্রাইভেট এবং সরকারি মিলে এতগুলো বিশ্ববিদ্যালয়, এতগুলো ছাত্রছাত্রী বেরোচ্ছে। খালি আমরা শিক্ষার মানটা যদি বাড়াতে পারি তাহলে মেধার বিকাশটা আরও বিশালভাবে হবে। আমি আপনার কাছে সূত্র ধরে আবার আসবো, কিন্তু আমি যেটা মাহবুব জামান সাহেব বলেছেন, তো সারা জীবনে তো শিক্ষকতা করলাম, জি সেজন্য আপনার কাছে আসা। তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমার সৌভাগ্য হয়েছিল যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের একটা সিংহভাগ তারা ভর্তি হওয়ার চেষ্টা করে এবং ভর্তি হয়। তো সেই হিসাবে আমি বলবো যে, এবং সত্যিকার অর্থে সব থেকে মেধাবী ছাত্ররা তখন একটা আপ্রাণ চেষ্টা করতো কি করে সেটাই বুয়েটে ভর্তি হবে, তবে কিংবা ডাক্তার হবে। যারা কিংবা ভর্তি ডাক্তার। শিক্ষার্থীরা ভর্তি আমি হচ্ছে এই প্রসঙ্গে আসবো আপনার কাছে। তাদের আমার তো ধারণা যে মেধার মান আমাদের সময় যা ছিল তার চেয়ে কোনো অংশে কম না। যেটা হচ্ছে যে খুব ভালো ছাত্র যারা আছে তারা কিন্তু রিয়েলি ব্রিলিয়েন্ট, আমাদের সময়ের চেয়ে অনেক ভালো ভালো ছাত্রছাত্রী এখন মানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসছে। একটু রিলেটিভলি আমি নিচের দিকে যদি বলি, তাদের হয়তো কিছুটা দুর্বলতা আছে, অ্যাভারেজ একই রকম আছে আমার মনে হয়। তা আমি ফিরে যাব, আমি তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও তরুণ প্রজন্মে যারা স্কুল কলেজে আছে আরও তুলনামূলকভাবে কম বয়সী, তাদের সাথে অনেকগুলো ইনিশিয়েটিভে জড়িত, বিশেষ করে গণিত অলিম্পিয়াড। গণিত অলিম্পিয়াড বাংলাদেশের যে কমিটি আছে তার সভাপতি হিসাবে গত প্রায় 13 বছর হয়ে গেল আমরা কাজ করছি। যেটা মাহবুব জামান সাহেব বললেন যে আমাদের এরা যে বাইরে ভালো করে, আমাদের কিন্তু এই স্কুল কলেজের যাদের পাঠাই আমরা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে, আমাদের লক্ষ্য ছিল 2010 সালের ভিতরে আমরা মেডেল অর্জন করব। সেই লক্ষ্যমাত্রা কিন্তু আমরা 2 বছর আগেই অর্জন করেছি। প্রত্যেকবারই গিয়ে এরা মেডেল নিয়ে আসছে, অন্যান্য দেশের চেয়ে অনেক উপরে অবস্থান। কম্পিউটার প্রোগ্রামিং কন্টেস্ট, যেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা যায়, ইন্টারন্যাশনাল কন্টেস্ট, সেইখানেও বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পারফরমেন্স কিন্তু অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয় অনেক ভালো। দ্বিতীয়বার যখন গেল দেখি যে MIT, স্ট্যানফোর্ড এদের উপরে ছিল পজিশন একবার। তো এরা তো বিশ্বের 1-2 নম্বর বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃত, তাদের চেয়েও ভালো করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশে IIT-গুলো, ইনফ্যাক্ট বিল গেটসের সাথে আমার যে দেখা হলো তখন আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি ইন্ডিয়াতে কেন এত ইনভেস্ট করো, বাংলাদেশে না কেন? বললো ইন্ডিয়াতে তো সব IIT-গুলো আছে। তাই বললাম, দেখো আমাদের টিম IIT কানপুরে গিয়ে রিজনাল কন্টেস্টে IIT কানপুর, IIT মুম্বাই, IIT মাদ্রাজ এই সবগুলোকে হারিয়ে আসছে, তারপরে আমাদের এখান থেকে এখন নিচ্ছে। তো যেটা বলছে যে আমাদের বিভিন্ন পেশায় শুধু মেধাকে একটু লালন করতে হবে, এটাই আমাদের মেধা বিকাশের যদি সুষ্ঠু পরিবেশ আমরা তৈরি করতে পারি, তাদের মোটিভেট করা যায়, আমার তো মনে হয় যে আমাদের এখান থেকে অনেক ভালো গ্র্যাজুয়েট বেরিয়ে আসবে, বিভিন্ন পেশায় বেরিয়ে আসবে, উদ্ভাবনী ক্ষমতা তাদের আছে, সেটা বিকশিত হওয়ার আমরা পরিবেশ সৃষ্টি করতে পারি না। এটা আমার মনে হয় যে স্কুল কলেজ থেকেই তারা এমনভাবে একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে বড় হচ্ছে যে এখানে মানে ক্রিয়েটিভিটি ইজ নট এনকারেজড। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে যদি পাঠ্যপুস্তকের বাইরে কেউ কিছু লেখে, টিচাররা বলে যে নিরুৎসাহ করে যে এগুলো লিখলে মার্ক টাক পাবে না, বইতে যা আছে এটাই মুখস্থ করে লিখো। এই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা আপনি যেটা বলছেন, আপনার সাথে সেইটাই আমি একমত হয়ে আমি ওইটাই বলতে চাচ্ছিলাম। আমি নেগেটিভ অর্থে নয়, কিন্তু ধরুন আমাদের যদি জনসংখ্যার তুলনা করি এবং সেই হিসাবে শিক্ষার্থীর সংখ্যা তুলনা করি, তাহলে আপনি যেটা বললেন যে এরা বাইরে যাচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু সংখ্যায় কিন্তু সীমিত। আমরা আরো বিশাল আকার, আমি আপনার পরিসংখ্যান বলি, বাংলাদেশে এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছে, একটু শেষ করে নিই, এটা বিশাল সংখ্যক হতে পারত। আমি এই সম্প্রতি ব্যাংকক থেকে ফিরলাম, তো ব্যাংকক
ওদের নিউজ পেপারটা পড়ছিলাম। তো কয়েকদিন আগে যে একটা রিপোর্ট বেরিয়েছে যে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের মান কেমন। তো 100টা বিশ্ববিদ্যালয়ের মানের মধ্যে একটি মাত্র থাইল্যান্ড ইউনিভার্সিটি আছে। আর এশিয়া প্যাসিফিক রিজিয়নে আগের বছর ছিল 5টা, এবার 2টো কমে গেছে, 3টে আছে। দুর্ভাগ্য যে আমাদের কোনো বিশ্ববিদ্যালয় নেই। আমি সেই অর্থেই বলছি যে ধরুন তখনকার 60-এর দশকে 50-70 দশকে যে শিক্ষার মানটা ছিল আমরা কমে যাচ্ছে, কিন্তু ব্যতিক্রম তো থাকবেই। এবং ব্যক্তিক বা ইন্ডিভিজুয়াল ক্ষমতা দিয়ে অনেকে এগিয়ে আসছে। ধরুন এই যে অলিম্পিয়াডে আপনি যেটা বললেন যাচ্ছে, সেটার সংখ্যায় কজন, কিন্তু আমি যদি সব পুরোপুরি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সংখ্যা ধরি, তাহলে আরও অনেক বেশি হতে পারত। সেইটা হতে পারছে না। কিন্তু তার মধ্যে আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমি শুধু বলছি এটা লালন করা হোক তাদেরকে। এবং আর যেটা আপনি বললেন যে উৎসাহ দেওয়াটা, সেটা নেই। দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সব বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা হলে আগে যে সাংস্কৃতিক উৎসব হতো, এবং ডাকসুতে ফাইনালি, এবং সব বিশ্ববিদ্যালয়, এখন সেটা সম্পূর্ণ চলে গেছে। সেটা কিন্তু বিরাট একটা প্ল্যাটফর্ম ছিল। আমি নিজে যেমন জীবনে প্রথম বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিলাম। আচ্ছা, ছোট গল্প পড়া হতো, ধারাবাহিক গল্প বলা হতো, গানের অনুষ্ঠান হতো, এবং সেখানে দেয়াল পত্রিকা বেরোতো, এবং প্রত্যেকটা হলে হওয়ার পরে শেষে ডাকসুতে সমগ্র বিশ্ববিদ্যালয় মিলে। এবং এক বছর যেমন ডাকসুর বিতর্ক প্রতিযোগিতায় মেজর শেলি হলেন প্রথম, আমি হলাম দ্বিতীয়। সে একটা বিশাল অর্জন ছিল। এখন সেগুলো নেই। এই চর্চাটা হচ্ছে না বলে মেধার বিকাশটা হচ্ছে না, কিন্তু এগিয়ে যাচ্ছি। আমি যেটা বলবো যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশে সুযোগ তো বৃদ্ধি হয়েছে। আপনি যেটা বললেন বর্তমানে নিঃসন্দেহে 112টা বিশ্ববিদ্যালয়, সেখানে স্বাধীনতার সময় বোধহয় 6টা ছিল, 4টা প্লাস এগ্রিকালচার আর টেকনিক্যাল আমাদের এই বুয়েট মিলে এই 6টা বিশ্ববিদ্যালয় ছিল। সেই তুলনায় এখন হলো 112টা, 78টা হলো প্রাইভেট আর 34টা হলো সরকারি। টোটাল শিক্ষার্থী এখন আছে 22 লক্ষ, যেটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার বয়স ধরা হয় 17 থেকে 23। এই বয়সে তারা বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা। তো সেই জনসংখ্যার তুলনায় আমাদের 9 থেকে 10 ভাগ বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ে এখন। আমি যদি তুলনা করি আশেপাশের দেশের সাথে, এটা ভারতে বোধহয় শতকরা 16 ভাগ, আমাদের ডেভেলপিং কান্ট্রি অ্যাভারেজ হলো 21 ভাগ, আর উন্নত দেশে হলো শতকরা 50 ভাগ। তো আমাদের এখনো বহুদূর যেতে হবে যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা আরও শিক্ষার্থীদের আনতে চাই। তাহলে সুযোগ সৃষ্টি করতে হবে। এবং যেটা আসছে এখন, যেমন প্রাইমারিতে আমাদের শতকরা 100 ভাগ এনরোলমেন্ট, বিরাট অর্জন। এই বয়সে যাওয়ার কথা। সেকেন্ডারিতে কিন্তু ঝরে পড়ছে, প্রাইমারিতেও ঝরে পড়ে। যেটা ড্রপ আউট বলে, সেটা আগে অনেক বেশি ছিল, মেয়েদের ক্ষেত্রে আরো এগোচ্ছে। সুতরাং নেক্সট আমার যেটা ধারণা সেকেন্ডারি, এবং এখন তো সরকার নতুন নীতিমালায় ক্লাস 8 পর্যন্ত প্রাইমারি করেছে। 8 পর্যন্ত এদের যাতে নিয়ে যাওয়া যায়, ঝরে না পড়ে, এটাই হলো একটা মূল টার্গেট হওয়া উচিত। বড় চ্যালেঞ্জ। শিক্ষার মান, আপনি যেটা বললেন র্যাঙ্কিং, বাংলাদেশের এটা ঠিক যে টপ 100-200 এর মধ্যে নাই, কিন্তু আমার কাছে মনে হয় ক্রাইটেরিয়া ব্যবহার করে র্যাঙ্কিং করে, সেটা কিন্তু যেমন গবেষণার উপরে অনেক দেয় এমফেসিস। আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণার তুলনাভাবে কম, কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট এডুকেশনে যদি শিক্ষার মান বলা হয়, তাহলে কিন্তু আমি তো বিশ্বের, আমি বলবো যে টপ যদি 50 ইউনিভার্সিটিস, তার মধ্যে 30-40টায় আমি গেছি। আমাদের এখানকার শিক্ষার্থীরা পড়েন, প্রফেসররা দে আর সো হ্যাপি উইথ দ্য কোয়ালিটি অফ আওয়ার এডুকেশন, ইঞ্জিনিয়ারিং এডুকেশন। একটা নাম করা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমাকে বলছে, তোমার এরকম ছাত্র যদি আর থাকে তুমি পাঠিয়ে দিও, আমরা কোনো রকম আর টেস্ট না নিয়ে উইল অ্যাডমিট দ্যাম। এরকমও আছে, একটা ক্লিন, একটা ব্ল্যাঙ্ক চেক দেওয়ার মতো, ইফ ইউ রিকমেন্ড, তা আমি নিয়ে নেব। সো তারা ভালো করছে। আমাদের সম্প্রতি আমরা চ্যানেল আই তো ফিউচার লিডার প্রোগ্রাম বলে একটি অনুষ্ঠান করছি, আপনারা জানেন। সেই অনুষ্ঠানে কিন্তু যাদেরকে একটা রিয়েলিটি শো, কিন্তু যাদেরকে আমরা নিয়ে আসছি, চূড়ান্ত পর্যায়ে যারা যাচ্ছে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কিন্তু সে বলছে যে তোমরা যাদেরকে নিয়ে আসছো তাদেরকে আমাদের বিশ্ববিদ্যালয়ে সরাসরি পাঠাতে পারো, আমরা ভর্তি করে দেব। এটা আমরা মনে করি যে চ্যানেল আয়ের একটা ছোট্ট সাফল্য ইনজেপ্টা ফার্মাসিউটিক্যালের সাথে রয়েছে। না, এটা আমি একটু যোগ করবো, এটা ছোট্ট সাফল্য বলবো না, এটা একটা বিরাট সাফল্য যে এই রিয়ালিটি শো থেকে বেরিয়ে তারা এই যে বাইরের বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাচ্ছে এবং তারা নিয়ে যাচ্ছে,
এটা চ্যানেল আইয়ের জন্য শুধু গৌরব না, এটা আমাদের জাতির জন্য গৌরব, সেটাই। যেইভাবে আমরা তাদেরকে তৈরি করে দিতে পারছি। আপনি তো দীর্ঘদিন বহুজাতিক প্রতিষ্ঠানের আমি মানে এর সাথে একটু যোগ করে নিয়ে আচ্ছা, তারপর আমি নিশ্চয়ই, তোমার প্রশ্ন উত্তর দেবো। সেটা হচ্ছে আমি আমাকে একটা কাজের জন্য যেতে হয়েছিল আলবার্টা ইউনিভার্সিটিতে। সেখানে গিয়ে ভালো লাগলো আপনাদের বুয়েট থেকে এত বেশি ছেলে ওখানে পিএইচডি করছে। তা আমি খুব অবাক হয়ে গেছিলাম যে কানাডা আলবার্টা ইউনিভার্সিটিতে। হ্যাঁ, আপনি তো বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে মানে আমি যুক্ত বলবো না, প্রধান হিসেবে কাজ করে গেছেন, যাচ্ছেন। তো সেখানে বাংলাদেশের ছেলেদের মানে বাংলাদেশের কথাই বলবো, যে তাদেরকে কিভাবে আপনি গ্রহণ করছেন বা তাদের কাজকে কিভাবে দেখছেন? যে পাকিস্তানের যখন অংশ ছিল তখন এখানে যে বহুজাতিক কোম্পানিগুলো সবার রিজিওনাল অফিস, কারণ সবই পশ্চিম পাকিস্তানে করাচিতে এর অফিস। সেই সময় রিজিওনাল হেড যারা, তারাও হয় সেই দেশের মানে বিদেশি অথবা পশ্চিম পাকিস্তানি কেউ। এখন কিন্তু বাংলাদেশের বহুজাতিক কোম্পানি যেগুলো আছে তার প্রায়গুলোতেই বাংলাদেশি প্রধান। এবং সবথেকে অহংকার বিষয় সম্প্রতি যে বাংলাদেশের সবথেকে বৃহৎ যে দুটো বহুজাতিক কোম্পানি, ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং ইউনিলিভার, দুটোই প্রধান ব্যক্তি বাঙালি, প্রধান ব্যক্তি বাঙালি এবং বাঙালি নয়, ব্রিটিশ আমেরিকান টোবাকো দ্য লার্জেস্ট কোম্পানি, তার যে এখন প্রধান হয়েছে তার বয়স মাত্র 40 বছর এবং আইবিএ প্রথম ব্যাচের বিবিএ। এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে যে প্রতিষ্ঠানে আমি দুটো বহুজাতিক কোম্পানিতে কাজ করেছি, যেটাতে আমি প্রধান হিসাবে বহু বছর ছিলাম, আমার তো কোনো বিদেশি প্রয়োজন হয়নি। এই যে কোম্পানির যে ক্রম অগ্রসরমান, সব কিছু আমাদের এই তরুণ ছেলেরা যাদেরকে আমি প্রথম জয়েন করেছে, যুক্ত হয়েছে, জুনিয়র অফিসার হিসাবে আস্তে আস্তে তার উপরে এসে ডাইরেক্টর হচ্ছে, তারাই তৈরি করছে। অত সেই দিক থেকে আমি বলবো যে আমাদের এখন প্রয়োজন নেই যে বাইরে থেকে নিয়ে এসে করতে হবে। এবং তাদের কন্ট্রিবিউশনটা যথেষ্ট আমাদের যে কিছু যে মানে শিল্পের ক্ষেত্রে, মানে শিল্প বলতে ইংরেজির ইন্ডাস্ট্রি শিল্প বলছি আমি, যে উন্নয়ন ঘটছে সেটা এই তরুণদের জন্য। এবং সেটা শুধু বহুজাতিক কোম্পানি বলে না, এখন দেশীয় যে বড় বড় কোম্পানিগুলো সেগুলো শুধু বহুজাতিক না, আমি বলছি দেশীয় বড় কোম্পানিগুলো, যে বৃহৎ কোম্পানিগুলো, সেখানেও আমাদের ছেলেরাই তারা আস্তে আস্তে নিচে থেকে উপরে উঠছে। কিন্তু একটা খালি সমস্যা হচ্ছে যে টেকনিক্যাল ক্ষেত্রে অনেক সময় দুর্বলতা আছে, তারা নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করছে না। যেটা আমি জানি যে আমাদের এখন যেগুলো মোবাইল যে 4টে কোম্পানি, তাদের মস্ত বড় সমস্যা হচ্ছে যে টেকনিক্যাল সেক্টরে স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের মধ্যে সেইখানে তারা পাচ্ছে না, তখন তাদের বাধ্য হয়ে বাইরের লোককে আনতে হচ্ছে এবং তারা চাচ্ছেও না বাইরে থেকে আনতে, কিন্তু বাধ্য হচ্ছে। তো এই দিকটাকেও আমাদের আস্তে আস্তে এগিয়ে যাবে বলে বিশ্বাস করে, এটা সময়ের ব্যাপার। এই যে কথাটা আমি আপনার যেটা একটা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে চ্যালেঞ্জ সম্বন্ধে, যে বাংলাদেশে যে অনেক এগিয়েছে আমরা সবাই তো আমরা স্বীকার করি, এটা অনস্বীকার্য, কিন্তু যেই ক্ষেত্রগুলোতে আরও আমার ধারণা যে আগামী কয়েক বছরে আমাদের দুর্বলতা কাটিয়ে উঠতে হবে, সেটা হলো যেমন বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা কিন্তু শতকরা হার কমে যাচ্ছে। এর ফলশ্রুতিতে কি হচ্ছে যে প্রকৌশল, প্রযুক্তি এগুলোতেও যত ভালো ছাত্র আসার কথা ছিল তারা কিন্তু অন্যান্য ক্ষেত্রে চলে যাচ্ছে। এটার একটা দুর্বলতা আমাদের ওভারঅল প্ল্যানিংয়ে বলবো যে হোল এমপ্লয়মেন্ট সিনারিও যেটা বাংলাদেশে, সেখানে কিন্তু সায়েন্স ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের কিছুটা আমার ধারণা অবমূল্যায়ন করা হয়, উপরে ওঠার তাদের সুযোগ সীমিত। এটা না করতে পারলে যেটা এটার এফেক্ট হলো যে সবাই বিদেশে চাকরি খুঁজে, উৎসাহটা পাবে না, বিদেশে চাকরি খুঁজে, বিদেশে গিয়ে আমরা শুনলাম সবাই ভালো করে। দেশের ভিতরে কিন্তু যেটা আপনি বললেন যে বাংলাদেশিরা পারে, এটা আমি বহুবার বিভিন্ন ফোরামে বলেছি, সরকার প্রধানরাও স্বীকার করেছেন যে প্রকৌশল ক্ষেত্রে যেসব মানে প্রকল্পে আমাদের দেশীয় প্রকৌশলীরা আছেন তারা কাজ করতে পারেন, ওই ক্ষেত্রে বিদেশিদের আনার কোনো দরকার নেই। তারপরেও দেখা যায় যে এই সদ্য হয়তো বিদেশি ইউনিভার্সিটি পাশ করেছে একজন বিদেশি লোক, তাকে বসিয়ে দেওয়া হচ্ছে একটা প্রকল্পের উপরের দিকে। এটা বন্ধ করতে না পারলে কিন্তু আমাদের এই ঠিক যে বিকাশ যেভাবে আমরা চিন্তা করছি সেটা হবে না। সম্প্রতি একটা উল্লেখযোগ্য অগ্রগতি বলবো, যেটা আমি বলবো একটা ব্লেসিং ইন ডিসগাইজ, যেটা যে যখন
বিশ্বব্যাংক আমাদের পদ্মা সেতু থেকে সরে দাঁড়ালো, তারা অর্থায়ন করবে না। এবং সরকার, আমার তো ধারণা, একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে যে এটা আমরা নিজের পয়সায় করব এবং যতদূর পারি আমরা নিজেরা করব। সেটা হচ্ছে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। কাজ শুরু হয়েছে এবং ভালো অগ্রগতি হচ্ছে। যে এই যে 5টা কন্ট্রাক্ট আছে তার মধ্যে 3টায় তো ভালো, যেগুলো বাংলাদেশেরাই করতেছে। কিন্তু এরা জি জি, আমার সাথে কয়েকদিন আগে আপনার মাননীয় ঠিকাদার যোগাযোগ বলেন, কথা হচ্ছিল, উপদেষ্টা তিনি বলেন, বললেন যে আমরা যথেষ্ট কাজ এগিয়ে তো যাচ্ছি। এইগুলো শুধুমাত্র মেইন ব্রিজে কিছু কম্পোনেন্ট আছে আর রিভার ট্রেনিং আছে, বাকি আমরা নিজেরা করতে পারবো। তো এই যে বললাম, যদি সুযোগ দেওয়া হয়, এটা যদি অভিজ্ঞতা, এটা আমরা ব্যবহার করে আরো বড় বড় প্রজেক্ট কিন্তু করতে পারবো। এই যে একটা বিরাট চ্যালেঞ্জ বাংলাদেশের প্রকৌশলীদের সামনে তুলে ধরা হয়েছে, এই মেগা প্রজেক্ট যদি করতে পারি তাহলে অন্যান্য প্রজেক্ট না করার কোনো কারণ নেই। শুধু আজকে আমরা এই বিজয় আমাদের দিবস, আমাদের আনন্দের দিন, আমরা দুজন বিশিষ্ট ব্যক্তিকে আমাদের স্টুডিওতে পেয়েছি, তাদের কাছ থেকে যে কথা শুনেছি। এবং সাধারণত তৃতীয় মাত্রা অনুষ্ঠানের শেষ পর্যায়ে গিয়ে আমরা বলি যে তারা তরুণ প্রজন্মকে কি বলবেন, কিন্তু আজকে সেই রকম না বলে আমার বলতে ইচ্ছে করছে যারা নীতি নির্ধারক, যারা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের জন্য আমাদের এই দুজন অভিজ্ঞ মানুষ, যারা তাদের স্ব ক্ষেত্রে অনেক বড় মাপের মানুষ, দেশের নীতি নির্ধারকদের জন্য তারা আজকে কিছু বলবেন কিনা আমি প্রথম যারা মাহবুব জামিলকে সেটা জিজ্ঞেস করছি। প্রশ্নটা খুবই কঠিন এবং জটিল, সেই জন্য খুব সহজ করে যদি বলি তাহলে আমার শুধু একটা কথাই বলবো, যে যারা আজকে নীতি নির্ধারণের ক্ষেত্রে আছেন, ব্যক্তিক স্বার্থটা এবং ব্যক্তিক অর্জনটাকে বাদ দিয়ে যদি দেশ এবং দেশের মানুষের কল্যাণের কথা ভাবেন, তাহলে কিন্তু আমাদের প্রাপ্তি যে জায়গায় পৌঁছাবে, হয়তো আমরা এখানে বসে আজকে হিসাব করতে পারবো না। সুযোগ প্রচুর আছে। আমরা যারা দুজনেই যেটা বলছিলাম যে কিছু অসুবিধার মধ্যে থেকেও তরুণ প্রজন্ম যেভাবে এগিয়ে আসছে, তারা এবং সমগ্র দেশের মানুষই তখন তাদের পিছনে থেকে এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। যদি আমরা এই শিল্প বিপ্লবের কথা বলি, পাকিস্তানের পরের থেকে যখন যেদিন আমরা স্বাধীন হলাম, আমাদের মূলত তেমন কিছু ইন্ডাস্ট্রি ছিল না দেশে, কয়েকটা ছাড়া। কিন্তু আজকে যতগুলো ইন্ডাস্ট্রি হয়েছে, বা পোশাক শিল্পে যে বিকাশ, ঔষধ শিল্পে যে বিকাশ, চামড়া শিল্পে যে বিকাশ, সেগুলো এই তরুণরাই করেছে। হ্যাঁ, সেই তরুণরা হয়তো 71 সালে তরুণ ছিল, 72 সালে তরুণ, 82 সালে তরুণ ছিল, আজকে মধ্যবয়স্ক। তো এটা যেটা বললাম, সেই নৈতিক শক্তিটা দিয়ে, নিজের অর্জনটাকে বাদ দিয়ে মানুষের কল্যাণ, দেশের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ যদি চিন্তা করি, তাহলে আমাদের আর কিছু ভাবতে হবে না। এবং সেই সাথে দরকার সুশাসনের। ভাবতে হবে যে আমরা সুশাসন কী করে প্রতিষ্ঠা করব। আমরা বাংলাদেশ অনেক দেশকে ছাড়িয়ে যাব, এগিয়ে যাব, এটা আমার বিশ্বাস এবং গভীরভাবে বিশ্বাস করি আমার এই বয়সে দাঁড়িয়ে। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, আপনি যেটা বলেছেন নীতি নির্ধারকদের জন্য আমাদের কি মেসেজ থাকবে, একদম সংক্ষেপে যেটা হলো যে আমাদের দেশি যারা বিভিন্ন পেশাজীবী আছেন, তাদের উপরে আস্থা রাখেন যে এরা কিন্তু সুযোগ দিলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন। যেটা আমি আগেও বলেছি, অনেক সময় মনে হয় যে না, আমাদের বাংলাদেশিরা পারবে না, আমরা ঠিক আছে বাইরে থেকে নিয়ে আসি। প্রযুক্তি আনতে হবে, কিন্তু বাংলাদেশি পেশাজীবীরা এই প্রযুক্তি ব্যবহার করে দেশের উন্নয়নে অবদান রাখবেন, এটা একটা মেসেজ। আর যেটা হলো যে যেই অগ্রগতি আমরা অর্জন করেছি, আমি তো এই তথ্য প্রযুক্তি নীতিমালা সেটা প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলাম। সেখানে আমরা লক্ষ্যমাত্রা ঠিক করেছিলাম যে 2021 সালের ভিতরে আমাদের মিডল ইনকাম কান্ট্রি স্ট্যাটাস, এটা আশা করি আমরা অর্জন করতে পারবো। এবং 2035-এর ভিতরে আমরা ডেভেলপড কান্ট্রি হতে চাই, একটা টার্গেট, পরিচিত হতে চাই। এবং তার সাথে খালি এভারেজ করলে হবে না, যে এখানে বৈষম্য থাকবে না। মানে বৈষম্য থাকলেও এটা খুব একটা মানে বিরাট একটা ব্যবধান থাকবে না। এই টার্গেট নিয়ে এখন সুষ্ঠুভাবে প্ল্যান করলে আমার তো মনে হয় যে লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করে দিয়েছি, সেটা অর্জন করা খুব একটা দুরূহ হবে না। এই আশাটা আমাদের সবার, যারা আজকে তৃতীয় মাত্রা দিচ্ছেন।
কেউ যদি আজকে রাতে বা আজকের দিনে হিসেব করতে বসেন প্রত্যাশার প্রাপ্তির মধ্যে পার্থক্য কতটুকু, দেখবেন পার্থক্য শুধু আপনি, আপনার ইচ্ছা, আপনার শক্তি। আপনি যদি ইচ্ছে করেন আপনি দেশের একজন সুনাগরিক হবেন, আপনি আপনার দেশকে এগিয়ে নিয়ে যাবেন, তাহলে দেখবেন আপনার চারপাশ এগিয়ে যাচ্ছে। আপনার দেশ, যে দেশটাকে নিয়ে আমরা বলি আমাদের গর্ব অহংকারের দেশ, সেই দেশকে নিয়ে পৃথিবীর মানুষও বলছে হ্যাঁ, অনেক গর্বের, অনেক অহংকারের দেশ বাংলাদেশ। এটাই আমাদের বিজয়।